মধ্যপ্রাচ্যে অস্থিরতার আবহে আফগানিস্তানের বিরুদ্ধে এবার যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। একদিকে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের যুদ্ধ, অন্যদিকে পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ। ধরিত্রী এই মুহূর্তে যেন যুদ্ধংদেহী রূপে অবতীর্ণ। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে। প্রতিশোধের আঙুলে এখন ফুঁসছে ইরান। আর অন্যদিকে পাক প্রধানমন্ত্রী আবার হুঙ্কার দিচ্ছেন যে আফগানিস্তানকে নাকি তিনি গুঁড়িয়ে দেবেন। তবে পাল্টা পাকিস্তানকে রীতিমতো নরকে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন তালিবানরা। কিন্তু উল্লেখযোগ্যভাবে এই যুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি ভেনেজুয়েলা ইরানের পর এবার ট্রাম্পের টার্গেট আফগানিস্তান? তালিবান সুপ্রিমোর মৃত্যুর খবর কি সত্যি? ইরান এবং আফগানিস্তান এই দুই দেশের সঙ্গেই কিন্তু ভারতের সম্পর্ক খুব ভালো। আমেরিকার এই আগ্রাসনে ভারতের অবস্থান কি হবে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বিশ্বজুড়ে কিন্তু তীব্র হচ্ছে বারুদের গন্ধ। মধ্যপ্রাচ্যে অস্থিরতার পাশাপাশি যুদ্ধে জড়িয়ে পড়েছে ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তান। শুরুটা হয়েছিল গত 22শে ফেব্রুয়ারির রাতে, যখন আফগানিস্তানের নাঙ্গারহার এবং পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। সে খবরের আগেই আপনাদেরকে সবিস্তারে জানিয়েছি। আর ঠিক তারপর থেকেই বিক্ষিপ্তভাবে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি দেশ। এরপর গত বৃহস্পতিবার রাত থেকে 2670 কিলোমিটার বিস্তৃত ডুরান্ড লাইনের বিভিন্ন এলাকায় কামান, মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, সাজোয়া গাড়ির বহর নিয়ে কার্যত সম্মুখ সমরে পাকিস্তান সেনা এবং আফগানিস্তানের তালিবান বাহিনী। বৃহস্পতিবার রাত থেকেই আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে আকাশপথে হামলা চালিয়েছে পাকিস্তান। পাল্টা তালিবানের হানায় 55 জন পাক সেনার মৃত্যু হয়েছে। যদিও এই পরিসংখ্যান মানতে রাজি নয় ইসলামাবাদ। তাদের পাল্টা দাবি 2 পাক সেনার মাত্র মৃত্যু হয়েছে। উল্টো দিকে মারা গেছেন 36 জন আফগান সেনা। এরপরেই গত শুক্রবার সকালে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সোশ্যাল মিডিয়ায় আফগানিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন তোমাদের আর আমাদের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলো। এর মাধ্যমে সীমান্ত সংঘর্ষ এখন এক বৃহত্তর যুদ্ধের রূপ নিয়েছে। জানা গেছে আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান শুরু করেছে অপারেশন গজব লিল হক। কি এই অপারেশন গজব লিল হক? আসলে পাকিস্তানের দাবি অনুযায়ী আফগানিস্তানের উস্কানিমূলক হামলার জবাবেই তারা এক বিশাল সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযানে শক্তিশালী বিমান হামলা এবং গ্রাউন্ড অপারেশন চালাচ্ছে পাকিস্তান। তালিবান বাহিনীকে উপযুক্ত শিক্ষা দিতে এবং তাদের শক্তি কমিয়ে দিতেই নাকি অপারেশন গজব লিল হক শুরু করেছে পাকিস্তান। জানা যাচ্ছে যে এই অভিযানে পাকিস্তানের সশস্ত্র বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার এবং পাকতিয়া প্রদেশে তালিবানের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। বিশেষ করে বারুদের ডিপো, কর্পস সদর দপ্তর এবং রসদ ঘাঁটি এবং অন্যান্য পরিকাঠামো ধ্বংস করেছে পাক সেনা। ইসলামিক আমিরাত বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পাকিস্তান বিমান বাহিনী নাঙ্গারহার প্রদেশে একটি গোলা বারুদ ভাণ্ডারও ধ্বংস করেছে বলে দাবি করেছে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে শুক্রবার ভোররাতে আফগানিস্তানে হামলার শুরুর পর থেকে শনিবার পর্যন্ত 331 জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান। তাছাড়া আফগানিস্তানের 37টি স্থানে বিমান হামলা এবং 104টি চেকপোস্ট ধ্বংসেরও দাবি করেছে তারা। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি 28শে ফেব্রুয়ারির সকাল পর্যন্ত 331 জন যোদ্ধা নিহত হয়েছে, 500 জনেরও বেশি আহত হয়েছে, 104টি চেকপোস্ট ধ্বংস হয়েছে আর 22টি চেকপোস্ট দখল করা হয়েছে। 163টি ট্যাঙ্ক এবং সাজোয়া যান ধ্বংস হয়েছে এবং আফগানিস্তানের 37টি স্থানে কার্যকর বিমান হামলা চালানো হয়েছে। আর দুই দেশের এই সংঘাত চলাকালীন আফগানিস্তানের সংবাদ মাধ্যমের তরফে একটি স্কোয়াডের ছবি প্রকাশ করা হয়েছে। আর সেই ছবিতেই সেনার পোশাকে বেশ কয়েকজন আফগান যুবাকে দেখা যাচ্ছে। তাদের সকলের হাতেই রয়েছে অস্ত্র। চোখ বাদে মুখের বাকি অংশ কালো কাপড় দিয়ে ঢাকা। আক্রমণের ভঙ্গিতে বসে রয়েছেন তারা। সংবাদ সংস্থার মতে ওই বাহিনী আফগানিস্তানের সুসাইড স্কোয়াড বা আত্মঘাতী হামলাকারীদের একটি ব্যাটালিয়ন।
এছাড়াও জানানো হয়েছে ওই হামলাকারীরা নাকি বিস্ফোরকে ভরা পোশাক এবং বোমা সজ্জিত গাড়ি নিয়ে বড় লক্ষ্যবস্তুকে আঘাত করার জন্য এবং শত্রুদের একেবারে ছিন্ন ভিন্ন করতে সর্বদা প্রস্তুত। তালিবানের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত ঘোষণা করেছেন যে পাকতিয়া, পাকতিকা এবং খোস্ত প্রদেশে ডুরান্ট লাইনের কাছে সীমান্ত এলাকায় পাক সেনার বিরুদ্ধে আক্রমণাত্মক এবং প্রতিশোধমূলক অভিযান চালানো হচ্ছে তালিবানদের তরফে। এদিকে আবার পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সমাজ মাধ্যমে পোস্ট করে লিখেছেন যে কোনো আগ্রাসী পদক্ষেপকে ধ্বংস করতে সক্ষম আমাদের সামরিক বাহিনী। দুপক্ষেই এখন উত্তেজনা তুঙ্গে। আর এই সংঘাতের মূলে রয়েছে ইসলামাবাদের অভিযোগ। তাদের অভিযোগ, পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে কাবুল, যদিও আফগানিস্তান বরাবরই কিন্তু তা অস্বীকার করে এসেছে। তাদের দাবি, পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত যে কোনো গোলমাল তাদের অভ্যন্তরীণ সমস্যা, যদিও শেষমেশ এখন দুপক্ষই যুদ্ধের ময়দানে। এর মধ্যে রবিবার ভোরে ফের বিস্ফোরণে কেঁপে উঠেছে আফগানিস্তানের রাজধানী কাবুল। জানা যাচ্ছে মধ্য কাবুলের বেশ কয়েকটি জায়গায় ফের গোলাবর্ষণ করেছে পাক সেনা, যদিও আবার পাল্টা জবাব দিয়েছে তালিবান সেনাও। একই সঙ্গে একটি পাক যুদ্ধ বিমান গুলি করে নামানোর দাবি করেছে তালিবানরা। তালিবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অবশ্য দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন রাজধানী কাবুলে ফের বিমান হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান, যদিও আফগানিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। কাবুলবাসীর উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। প্রসঙ্গত আপনাদের এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি, গত শনিবারও জালালাবাদে একটি পাক যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করেছে তালিবানরা। পাশাপাশি পাক বায়ুসেনার উইং কমান্ডারকে বন্দি করারও দাবি করেছে তারা। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, পাক আফগানদের এই যুদ্ধে সরাসরি পাকিস্তানকে সমর্থনের কথা জানিয়েছেন আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানকে জঙ্গিবাদের দেশ বলে তার উপর হামলা হবে, আবার পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিবাদের আন্তর্জাতিক অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাকে সমর্থন? কোন খেলা খেলতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট? তাহলে কি ইরানের পর ট্রাম্পের এবার নজর ওই আফগানিস্তানের দিকে? ইতিমধ্যে কি খতম করা হয়েছে তালিবানের সুপ্রিমোকে? আমেরিকার লক্ষ্য কি চীনের আধিপত্য কমানো? দেখুন, আগের বছর পর্যন্ত যে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য হাপিত্যেশ করেছিলেন, সেই ট্রাম্পই এখন রণংদেহী আকার ধারণ করেছে। ইরানের বিরুদ্ধে ইতিমধ্যেই অল আউট হামলার কথা বলেছেন ট্রাম্প। এর আগে 2025 সালের মার্চে ইরাকের আল আনবার প্রদেশে বিমান হামলা চালিয়ে ISIL সেকেন্ড কমান্ডার আবদুল্লাহ আবু খাদিজা মল্লি মুসউল আল রিফাইকে খতম করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর ওই একই বছরের ডিসেম্বরে সিরিয়ার ISIL এর ঘাঁটিতে হামলা চালায় আমেরিকা। আবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরতে অপারেশন অ্যাবসোলিউট রেজুলেশন চালায় যুক্তরাষ্ট্র। আর এরপর ইরান। আবার পাকিস্তান আফগানিস্তান যুদ্ধে ট্রাম্প ওই পাকিস্তানের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। আফগানিস্তানে হামলায় পাকিস্তানিদের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন পাকিস্তানের নাকি আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। একই সঙ্গে তিনি আবার এটাও জানিয়েছেন তিনি এই সংঘর্ষে হস্তক্ষেপ করতে চান। ট্রাম্পের মুখে ফের শোনা গেছে পাক প্রধানমন্ত্রীর প্রশংসা। ট্রাম্পের মতে শেহবাজ শরীফ সেই দুই নেতার মধ্যে একজন যাদের প্রতি তার অনেক শ্রদ্ধা রয়েছে। অন্যদিকে ইরানের ওপর হামলার আবহে ইরানকে জঙ্গিদের দেশ বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ভাবুন একবার যে পাকিস্তানের মতন জঙ্গিবাদের দেশের বেলায় ট্রাম্পের আঁটিসুটি, আর ইরানের বেলায় চিমটিকাঠি। ফের একবার ওই আমেরিকার দ্বিচারিতার প্রমাণ পাওয়া যাচ্ছে নাকি? কিন্তু এই সমস্ত ঘটনাক্রম থেকে একটা প্রশ্ন উঠে আসছে, তা হলো ইরানের পর কি এবার আফগানিস্তানের পালা? এ প্রশ্নের উত্তর খুঁজতে একবার ফিরতেই হবে অতীতে। আজ থেকে ঠিক 25 বছর আগে আফগানিস্তানে হানা দিয়েছিল মার্কিন বাহিনী। 2001 সালের 7ই অক্টোবর শুরু হয়েছিল অপারেশন এনডিউরিং ফ্রিডম। এই অভিযানের মূল লক্ষ্য ছিল আল কায়দাকে ধ্বংস করা এবং তাদের আশ্রয়দাতা তালেবান শাসনকে ক্ষমতা থেকে উৎখাত করা। মনে আছে নিশ্চয়ই আপনাদের। 2001 সালের ডিসেম্বরের মধ্যে কান্দাহার সহ প্রধান শহরগুলোর পতন ঘটে এবং তালিবানরা ক্ষমতা হারায়। শেষমেশ 2020 সালে তালিবানদের সাথে মার্কিন শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর 2021 সালের 30শে আগস্ট মার্কিন বাহিনী আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান ত্যাগ করে।
এর মাধ্যমে দেশটিতে 20 বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটে। তাই কূটনৈতিক মহলের একাংশের মতে তালিবানকে এতদিন নির্মূল করতে পারেনি আমেরিকা, তাই এই সুযোগে পাকিস্তানকে সমর্থন করে লাভের গুড় খাওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন। তবে একটা আরও বিষয় রয়েছে যা মাথায় রাখতে হবে, আর তা হলো আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি। একসময় ট্রাম্পকে বারবার বলতে শোনা গেছে যে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ তার দেশ ফিরে পেতে চায়। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই মন্ত্রিসভায় প্রথম বৈঠকে ট্রাম্প দাবি করেছিলেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের তার পরিকল্পনায় বাগরাম ঘাঁটি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রেখে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তাছাড়া গত অক্টোবরেও ট্রাম্প দাবি করেছিলেন আফগানিস্তানের তালিবান সরকার যেন সে দেশের বাগরাম বিমান ঘাঁটি আমেরিকার কাছে হস্তান্তর করে। এমনকি বাগরাম ফেরত না দিলে তালিবানদের ভয়াবহ পরিণতির হুমকিও দিয়েছিলেন একাধিকবার এই ট্রাম্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমেরিকার কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ আফগানিস্তানের ওই বাগরাম বিমান ঘাঁটিটি? আপনাদের জানিয়ে রাখি যে অতীতে এ প্রসঙ্গে ট্রাম্প কিন্তু নিজেই জানিয়েছিলেন ওই বায়ুসেনা ছাউনি থেকে সরাসরি চীনের পরমাণু কর্মসূচির ওপর নজর রাখতে পারবে আমেরিকা। এই প্রসঙ্গে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল বেজিংয়ের পরমাণু হাতিয়ার তৈরির জায়গাটার দূরত্ব বাগরামের থেকে 1 ঘন্টারও কম, অর্থাৎ কৌশলগত দিক থেকে এ হেন গুরুত্বপূর্ণ এলাকা, তাই ফেরত পেতে মরিয়া এখন ডোনাল্ড ট্রাম্প। আপনাদের জানাই যে আফগানিস্তানের এই বাগরাম বায়ুসেনা ঘাঁটি বিশ্বের সবচেয়ে বড় ঘাঁটি। এর রানওয়ের দৈর্ঘ্য 3600 মিটার। কার্গো বিমান থেকে সমস্ত বোমারু বিমান এই ঘাঁটিতে অবতরণ করতে পারে। তাছাড়া আগেই বললাম যে এই ঘাঁটি থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বেই কিন্তু চীন পরমাণু মিসাইল তৈরি করে। অর্থাৎ চীন সহ পুরো দক্ষিণ পূর্ব এশিয়াকে নজর রাখতেই সামরিক দিক থেকে আমেরিকার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই বাগরাম ঘাঁটি। তাছাড়াও এই অঞ্চলে মার্কিন সেনা ঘাঁটি গাড়লে রাশিয়ার ওপরেও নজর রাখা সহজ হবে ওই ট্রাম্পের পক্ষে। অর্থাৎ কাবুলের উত্তর দিকে এই ঘাঁটিটি ভূ রাজনীতির খেলায় তুরুপের তাস। মার্কিন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে সেনা পাঠায়, তাদের সবচেয়ে বড় ভরসার জায়গা ছিল এই বাগরাম এয়ারবেস। বিশাল রানওয়ে, আধুনিক টাওয়ার, বাংকার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা সব মিলিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ। আর এখন প্রশ্ন হচ্ছে, এই বাগরাম যদি আমেরিকার হাতছাড়া হয়ে যায় তবে কার হাতে যেতে পারে? উত্তরটা কি চীন কিংবা রাশিয়া? বহুকাল ধরেই কিন্তু গুঞ্জন ছড়িয়েছে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অংশ হিসেবে আফগানিস্তানে বাগরামকে বাণিজ্য বা সামরিক ঘাঁটিতে রূপান্তর করার চেষ্টা চলছে। আর সেই সম্ভাবনায় আমেরিকাকে কিন্তু সবচেয়ে বেশি আতঙ্কিত করে তুলেছে। কারণ বাগরামের অবস্থান একেবারে কৌশলগত, অর্থাৎ যে এই ঘাঁটির নিয়ন্ত্রণ রাখবে সেই গোটা অঞ্চলের গতি প্রকৃতি নির্ধারণ করতে পারবে। ট্রাম্প আগেই দাবি করেছিলেন যে বাগরামের মতন ঘাঁটি ফেলে আসা মানেই শত্রুর হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র তুলে দেওয়া। কারণ মধ্যপ্রাচ্য থেকে সরে এলেও আমেরিকার চিরশত্রু চীনকে ঘিরে রাখতে হলে আফগানিস্তানের মাটিটি কিন্তু তাদের অপরিহার্য। বিশেষ করে বাগরাম, যেখানে দাঁড়িয়ে একসঙ্গে চীন, প্রতিদ্বন্দ্বী শক্তি এবং রাশিয়া, ইরানের ওপরেও নজর রাখা সম্ভব। কারণ আফগানিস্তান ভৌগোলিকভাবে মধ্য এবং দক্ষিণ এশিয়ার একেবারে সংযোগস্থল। এই কারণে যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবেই আফগান ভূখণ্ডকে কৌশলগত পর্যবেক্ষণের প্ল্যাটফর্ম হিসেবে দেখছে। এছাড়াও আফগানিস্তান আবার বিরল খনিজ সম্পদে সমৃদ্ধ, যা ভবিষ্যতের প্রযুক্তি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে যারা এই সম্পদে প্রবেশ অধিকার পাবে সেই বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় বাড়তি সুবিধে পাবে। একই সঙ্গে আমেরিকার লক্ষ্য পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা সমন্বয় তৈরি করে আফগান ভূখণ্ডে প্রভাব বিস্তার, মানে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য নতুন করে গড়ে তোলা। আর যদি ইসলামাবাদকে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর প্রধান অংশীদার বানানো যায়, তাহলে মধ্য এশিয়া থেকে আরব সাগর পর্যন্ত এক বিস্তৃত ভূরাজনৈতিক করিডোর তৈরি করা সম্ভব। শেষমেশ আফগানিস্তানকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা মানে পশ্চিম চীনের নিরাপত্তা পরিবেশে সরাসরি কৌশলগত চাপ সৃষ্টি করা। কিন্তু এই সমীকরণে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো ভারতের জন্য।
ইতিমধ্যেই পবিত্র রমজান মাসে আফগানিস্তানের ওপর পাকিস্তানের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। আফগানিস্তানের পাশে থাকার বার্তাও দিয়েছে দিল্লি। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে যে ভারতের ভূমিকা কি হবে। ভারত কি শুধুই উদ্বেগে সীমাবদ্ধ থাকবে, নাকি বিশ্ব রাজনীতির এই জটিল ঘূর্ণাবর্তে একটি স্থিতিশীল শক্তি হিসেবে সামনে আসবে? কারণ ইরান এবং আফগানিস্তান এই দুটি দেশের সঙ্গেই দীর্ঘদিনের কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেছে ভারত। আর সেই কারণেই পাকিস্তানের হামলার তীব্র নিন্দা করে রমজান মাসেই আফগানিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছে দিল্লি। অনেকেই মনে করছেন যে এই বার্তা নিছক কূটনৈতিক বিবৃতি নয়, বরং এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক সংকেত। কারণ বিশ্ব এখন দুই মেরুতে বিভক্ত, একদিকে আগ্রাসন, অন্যদিকে প্রতিশোধ। এই আবহে ভারতের সামনে কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে নিজেকে একটি স্টেবিলাইজিং পাওয়ার বা স্থিতিশীলতার শক্তি হিসেবে তুলে ধরা। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে যদি সংঘাত আরও তীব্র হয়, তাহলে মধ্যস্থতাকারী হিসেবে ভারতের গ্রহণযোগ্যতা বাড়তে পারে। কারণ দিল্লি একই সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখে, আবার আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গেও সরাসরি সংঘাতে জড়ায় না। অর্থাৎ যুদ্ধের আগুন নেভানোর কূটনৈতিক সক্ষমতা ভারতের হাতেই সবচেয়ে বেশি। তবে এই সম্ভাবনার মাঝে ছায়ার মতন কিন্তু ঘুরছে আরেকটি রহস্য, আর তা হলো তালিবান প্রধানের মৃত্যু নিয়ে জল্পনা। কাবুলে সাম্প্রতিক বিস্ফোরণ, শীর্ষ নেতৃত্বের দীর্ঘ নীরবতা, পরপর সামরিক সমন্বয়ের পরিবর্তন, সব মিলিয়ে আন্তর্জাতিক মহলের একাংশে প্রশ্ন উঠছে, তালিবান সুপ্রিমো কি সত্যিই আর বেঁচে নেই? কারণ গত 27শে ফেব্রুয়ারি 2026 তারিখে আফগানিস্তানে পাক বিমান হামলার পর তালিবান সুপ্রিমো হিবাতুল্লাহ আখুনজাদার মৃত্যুর খবর নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়েছে। কিছু সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এই হামলায় আখুনজাদা এবং আরও কয়েকজন উচ্চপদস্থ তালিবান নেতা নিহত হয়েছেন। অন্যদিকে তালিবান সরকার তাদের নেতার মৃত্যু কিংবা তিনি আহত হওয়ার বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে যদি এই খবর সত্যি হয়, তাহলে ক্ষমতার অভ্যন্তরীণ লড়াই আফগানিস্তানকে আরও স্থিতিশীল করে তুলতে পারে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামো ভেঙে দিতে সক্ষম। আর সেই অস্থিতিশীলতা ছড়িয়ে পড়লে তার সরাসরি প্রভাব কিন্তু পড়বে ভারতের নিরাপত্তা, বাণিজ্য করিডোর, এমনকি জ্বালানি কৌশলে। তাই ভারতের সামনে এখন দ্বৈত দায়িত্ব। একদিকে সম্ভাব্য সংঘাতের ঢেউ থেকে নিজেকে সুরক্ষিত রাখা, আবার অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতিতে এমন এক ভূমিকা নেওয়া যা বিশ্বকে আরেকটি বৃহত্তর যুদ্ধে ঠেলে দেওয়া থেকে রক্ষা করতে পারে। অর্থাৎ এই যুদ্ধ নেতৃত্বের লড়াইও। আর সেই নেতৃত্বের পরীক্ষায় ভারত কি কেবল উদ্বিগ্ন দর্শক হয়ে থাকবে, নাকি বিশ্ব শান্তির দূত হিসেবে উঠে আসবে, সেই উত্তরই নির্ধারণ করবে কিন্তু আগামী দিনের ভূ রাজনীতি। আজ এ পর্যন্তই। নমস্কার।